আসসালামু আলাইকুম, শাওন বলছি। যারা মলিকুলার মার্কার নিয়ে কাজ করছেন, অর্থাৎ মলিকুলার মার্কার দিয়ে কোনো একটা অর্গানিজমের জেনেটিক ভ্যারিয়েবিলিটি কিংবা জেনেটিক ডাইভার্সিটি আপনারা দেখতে যাচ্ছেন, আমাদের ক্ষেত্রে দেখা যায় যে আমরা যখন একদম স্যাম্পল কালেকশন থেকে শুরু করে বা স্যাম্পল প্রিপারেশন থেকে শুরু করে একদম জেল রান পর্যন্ত আমরা কিন্তু কাজগুলো স্মুথলি করতে পারি, কাজগুলো স্মুথলি চলে। সমস্যাটা বাধে ডেটা অ্যানালাইসিস নিয়ে। এর কারণটা হচ্ছে যারা শুধুমাত্র জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা এর সাথে রিলেটেড কোনো সাবজেক্ট নিয়ে অধ্যয়ন করছেন, আহ, তাদের ক্ষেত্রে এই ধরনের রিসার্চ রিলেটেড থিওরিটিক্যাল নলেজ এবং স্ট্যাটিস্টিক্যাল নলেজগুলো স্টাডি করানো হয়, কিন্তু অন্যান্য ডিসিপ্লিন লাইফ সায়েন্সের তাদের ক্ষেত্রে এই রিলেটেড থিওরিটিক্যাল নলেজ বা স্ট্যাটিস্টিক্যাল নলেজগুলো নিয়ে একাডেমিক কোনো কোর্স তেমন একটা থাকে না। কিন্তু আমাদের কিন্তু এই রিলেটেড রিসার্চ করতে হয়। যেমন এগ্রিকালচারে যারা প্লান্ট প্যাথোলজি নিয়ে কাজ করছেন তাদের কিন্তু বিভিন্ন ভাইরাস বা যে কোনো প্যাথোজেনের জেনেটিক ভ্যারিয়েবিলিটি আমরা দেখে থাকি, কিংবা যারা এগ্রোনমি বা হর্টিকালচার নিয়ে কাজ করছেন তাদের ক্ষেত্রেও বিভিন্ন ক্রপের মধ্যে জেনেটিক ভ্যারিয়েবিলিটি, ডিস্টেন্স বা ডাইভার্সিটি এগুলো আমরা আহ, করে থাকি। তো সেক্ষেত্রে আমাদের একটা সমস্যা হয় যে আমরা ডেটা অ্যানালাইসিস কিভাবে করব, কোন সফটওয়্যার দিয়ে করব সেটা আমরা বুঝতে পারি না। কিংবা কেউ যদি আমাদেরকে ডেটাটা অ্যানালাইসিস করে দেয় বা আমরা যদি কোনোভাবে করতে পারি, সেক্ষেত্রে আমরা ওই ডেটাটার অর্থটা কি সেটাই আমরা বুঝতে পারি না, কারণ এই রিলেটেড থিওরিটিক্যাল নলেজগুলো বা স্ট্যাটিস্টিক্যাল নলেজগুলো আমাদের একাডেমিক কোর্সে সাধারণত থাকে না। তো আজকে আমি আলোচনা করব যে এই রিলেটেড ডেটাগুলোকে কিভাবে আমরা অ্যানালাইসিস করব, এবং সেখানে সামান্য কিছু আলোচনা করব আমার ক্ষুদ্র জ্ঞানে। আমার মাস্টার্সের যে থিসিসটা ছিল সেটা এই রিলেটেড ছিল, সেখানে আমি সামান্য কিছু জ্ঞান লাভ করেছি। হয়তো পুরোটা আমি এই রিলেটেড অনেক ভাস্ট নলেজ, সেক্ষেত্রে আমি হয়তো পুরোটা আমি ডিসক্রাইব করতে পারবো না, কিন্তু আমি একটা পেপার লেখার ক্ষেত্রে যতটুকু প্রয়োজন সেটা নিয়ে একটু সাহায্য করতে পারি। তো প্রথমে আমরা দেখব যে আজকে আমরা কি কি দেখতে যাচ্ছি, সেটার একটা তালিকা আমরা দেখি। প্রথমে আমরা দেখব যে আমরা অ্যানালাইসিস করার জন্য যে সফটওয়্যারটা আমাদের প্রয়োজন, NTSYSPC, এই সফটওয়্যারটাকে আমরা ডাউনলোড করব, একদম ফ্রি ডাউনলোড। এরপরে ডেটা কিভাবে সফটওয়্যার অ্যানালাইসিস করার জন্য অ্যারেঞ্জ করতে হয়, এরপর ডেটা ইনপুট করব আমরা সফটওয়্যারে, তারপর সিমিলারিটি ডিসিমিলারিটি অ্যানালাইসিস করব, এরপর সেখান থেকে আমরা একটা ডেন্ডোগ্রাম কনস্ট্রাক্ট করব, এরপর আমরা জেনেটিক ডিসটেন্স আমরা অ্যানালাইসিস করব, এরপর সেখান থেকে নেইবার জয়নিং একটা ডেন্ডোগ্রাম কনস্ট্রাক্ট করব, এবং ওভারঅল শেষে আমরা সবগুলো ডেটাকে কিন্তু কিভাবে আউটপুট করা যায় সেটা দেখব। তো প্রথমে সফটওয়্যারটাকে ডাউনলোড করার জন্য আমার গুগল ড্রাইভের যে লিঙ্কটি দেওয়া আছে সেখান থেকে আপনারা সফটওয়্যারটিকে ডাউনলোড করে নিন। ডাউনলোড করার পর আহ, এরকম ফাইল আপনারা পাবেন, সেখানে আপনারা প্রথমে ফাইলটাকে ওপেন করুন। এখানে দুইটা ফোল্ডার আছে, ওল্ড ভার্সন অ্যান্ড নিউ ভার্সন। আমরা ওল্ড ভার্সনে যাব, এখান থেকে আমরা এই যে NT-edit এই ফাইলটাকে আমরা একটু কপি করব। আমি কপি করে নিলাম, কপি করে আমরা এটাকে ডেস্কটপে পেস্ট করব কাজের সুবিধার্থে। এরপর আমরা যেটা করব, আমরা নিউ ভার্সন এই ফোল্ডারটিতে যাব। নিউ ভার্সন ফোল্ডারটিতে যাওয়ার পর আমরা NTSYS এই সফটওয়্যারটাকে আমরা কপি করব। এটাকে কপি করে আমরা এটাকেও ডেস্কটপে পেস্ট করব। তো সফটওয়্যারটিকে ডাউনলোড করার পর কাজ করার জন্য ইনস্টল করার কোনো প্রয়োজন নেই। সফটওয়্যারটা ইনস্টল না করে সরাসরি ব্যবহার করা যায়। তো NT-edit এই যে ফাইলটা, এটার সাহায্যে আমরা ডেটাকে ইনপুট করব এবং সেভ করব, এবং NTSYS এটাকে দিয়ে আমরা ডেটাটাকে অ্যানালাইসিস করব, যার ডিটেইল প্রসেস আমরা ভিডিওর পরবর্তী অংশে দেখতে পারব। এবার আমরা দেখব হচ্ছে জেলের পিকচার থেকে কিভাবে ডেটা তুলতে হয়। এই জন্য এক্সেল ফাইলে প্রথমে আমরা আমাদের স্যাম্পল বা জেনোটাইপের নামগুলো লিখব। এখানে দেখতে পাচ্ছেন 6টা স্যাম্পল আছে। ফার্স্ট এবং লাস্টেরটা হচ্ছে লেডার, এগুলো স্যাম্পল না। ভেতরের 6টা হচ্ছে আমার স্যাম্পল। তো একদম প্রথমে ডেটা তোলার জন্য আমরা এই যে ফার্স্ট রো এবং ফার্স্ট কলাম এটা ছেড়ে দিব। ছেড়ে দিয়ে আমরা এভাবে নামগুলো লিখব। নামগুলো লেখার পর একদম নিচে থেকে দেখব যে কোথায় ব্যান্ড আছে আর কোথায় ব্যান্ড নাই। তো নিচের এই যে এই ধাপটা, এই ধাপে আমরা দেখতে পাচ্ছি ফার্স্টে ব্যান্ড আছে, এর জন্য এই ফার্স্টে আমরা 1 দিয়েছি। তারপরে দ্বিতীয় স্যাম্পলে হচ্ছে ব্যান্ড নাই, এর জন্য দ্বিতীয় স্যাম্পলে 0।
তৃতীয় স্যাম্পলে ব্যান্ড আছে, এই জন্য তৃতীয় স্যাম্পলে 1। চতুর্থ স্যাম্পলে ব্যান্ড নাই, এর জন্য 0। 5 নাম্বারে আছে, এর জন্য 1। এবং 6 নাম্বারে নাই, এর জন্য 6 নাম্বারে 0। এবারে হচ্ছে ফার্স্ট ধাপটা করার পর দ্বিতীয় ধাপে আমরা চলে যাব। দ্বিতীয় ধাপের এই ব্যান্ডগুলো আমরা দেখতে পাচ্ছি, 1-এ নাই, 2-তে আছে, 3-তে নাই, 4-এ আছে, 5-এ নাই, 6-এ আছে। আমরা সেভাবেই হচ্ছে 0 1 0 1 0 1 এভাবে করেছি। এরপরে আমরা আহ, পরবর্তী ধাপে চলে যাব। পরবর্তী ধাপে দেখা যাচ্ছে যে সবগুলোতে ব্যান্ড আছে, এই জন্য আমরা সবগুলোতে 1 দিয়েছি। তারপরের ধাপে দেখলাম যে সবগুলোতে ব্যান্ড আছে, সেখানেও আমরা সবগুলোতে 1 দিয়েছি। এভাবে একটা প্রাইমারের ডেটা তোলা হলে তার নিচে হচ্ছে সেমভাবে আরেকটা প্রাইমার, তার নিচে আহ, আরেকটা প্রাইমারের ডেটা, এইভাবে একের পর এক ডেটা সাজাতে হবে। আমরা যে এই যে রো একটা এবং একটা কলাম ছেড়ে দিলাম, এটার ব্যাখ্যাটা আমি আহ, দিচ্ছি পরবর্তীতে। আমার কাছে আগে থেকেই সাজানো একটি ডেটা রয়েছে, এখানে আমি ডিফারেন্ট কালারিং করেছি। এই গ্রিন কালারটা হচ্ছে ফার্স্ট প্রাইমারের ডেটা, তার নিচে আছে ব্লু কালার, এটা হচ্ছে সেকেন্ড প্রাইমারের ডেটা, এবং তারপরে আছে অফ হোয়াইট কালার, এটা হচ্ছে থার্ড প্রাইমারের ডেটা। তো এইভাবেই নিচে নিচে ডেটাগুলো সাজাতে হয়। এখানে দেখতে পাচ্ছেন আপনি আমার স্যাম্পল বা জেনোটাইপ নাম্বার হচ্ছে 14টা, সেগুলোর নাম আমি এখানে ডিনোট করেছি। এবার আমি বলেছিলাম যে ফার্স্ট রো এবং ফার্স্ট কলামটা আমরা ছেড়ে দেব, সেটা কেন সেটার ব্যাখ্যা দিচ্ছি। আহ, এই প্রথম ঘর এখানে আমরা লিখব হচ্ছে 1, এটা সফটওয়্যারের নিয়ম অনুযায়ী আমরা 1 লিখব সব ক্ষেত্রেই। এরপর আমি এখানে লিখেছি 21। 21টা লেখার কারণ হচ্ছে আমার ডেটাগুলো এই যে এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়ে এটা কিন্তু একদম 21 কেজে আছে, অর্থাৎ 21টা ঘরে রয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রেই 21টা ঘরে রয়েছে, অর্থাৎ আমার এই কেজের সংখ্যা হচ্ছে ডেটার 21, এই জন্য আমি এখানে 21 লিখেছি। এবং এই 15 হচ্ছে নাম্বার অফ স্যাম্পল বা জেনোটাইপ, আমার এখানে 15টা স্যাম্পল ছিল, সেজন্য আমি এখানে 15 দিয়েছি। আমার এখানে কোনো মিসিং ভ্যালু নেই, যদি মিসিং ভ্যালু থাকে সেক্ষেত্রে এই ঘরে লিখতে হবে 99। এবং আপনার যে যে জায়গায় মিসিং ভ্যালু আছে, অর্থাৎ ধরুন এখানে মিসিং ভ্যালু ছিল, তাহলে এখানে তো 99 থাকতো ডেটা তোলার সময়। তো আমার এখানে কোনো মিসিং ভ্যালু নেই, আমি মিসিং ভ্যালু নিব না, আমার এখানে সবগুলো ভ্যালুই রয়েছে। মিসিং ভ্যালু বলতে আমরা বুঝি যে হয়তো একটা স্যাম্পলের ব্যান্ড আমার ফার্স্ট প্রাইমারের ক্ষেত্রে এসেছে, কিন্তু সেকেন্ড প্রাইমারের ক্ষেত্রে ওই স্যাম্পলটা কোনো ব্যান্ডই দেয়নি। তো সেক্ষেত্রে সেকেন্ড প্রাইমারের ক্ষেত্রে ওই ঘরগুলো তো ফাঁকা রাখা যাবে না, সেকেন্ড প্রাইমারের ক্ষেত্রে ওই ঘরগুলোতে আমি মিসিং ভ্যালু ডিনোট করে দেব 99 দিয়ে। এবং সেখানে 99 থাকবে, এবং এখানে আমি মিসিং ভ্যালুর কোড হিসাবেও 99 দিয়ে দেব। তো এটাকে আমি সেভ করে নেব। সেভ করে নেওয়ার পর এটা ক্যান্সেল করে দেব। ক্যান্সেল করার পর এখন আমাদেরকে আসতে হবে এনটি এডিট এই ফাইলটাতে। তবে তার আগে আমরা যে ফাইলটা তৈরি করেছি সেটার নামটা কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে। আমার ফাইলটার নাম ছিল এই যে স্যাম্পল ডেটা, এটা একটু আমাদের স্মরণ রাখতে হবে। এবার এনটি এডিট এটাকে আমরা ওপেন করব। ওপেন করার পর আমরা এখান থেকে ফাইলে আসব, ফাইল থেকে ইম্পোর্ট এক্সেল, এরপরে ইউজিং ওএলই এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা ড্রাইভটা চুজ করে দেবো, আমার ডেস্কটপ, আমি ডেস্কটপ চুজ করে দিলাম। ফাইল টাইপ এক্সেল ফাইলই থাকবে। এখানে ফাইল নেম, আমার যে ফাইলটা ছিল সেটার নামের প্রথম অক্ষরটা আমি এখানে শুধুমাত্র লিখব। অর্থাৎ ফাইল নেম ছিল আমার স্যাম্পল ডেটা, আমি এখানে লিখব এস। এস লেখার পর এস দিয়ে যতগুলো ফাইল রয়েছে আমার সবগুলোর নাম দেখাচ্ছে, তো আমার এখানে প্রয়োজন হচ্ছে স্যাম্পল ডেটা এক্স এল এস এক্স, এটার উপর ডাবল ক্লিক করব এবং ওপেন দিব। ওপেন দিলে আমি দেখতে পারবো যে আমার ডেটাগুলো কিন্তু চলে আসলো। এবারে আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে সেভ করব। এখানে ফাইল, সেভ, সেভ ফাইল অ্যাজ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আহ, এখান থেকে আমি ড্রাইভ সিলেক্ট করব, আমি ডেস্কটপেই রাখছি কাজের সুবিধার্থে। এরপরে হচ্ছে সেভ অ্যাজ টাইপ, এখানে যা আছে এটা চেঞ্জ করা যাবে না। ফাইল নেমটা আমি একটা নেম দিব, সেটা হচ্ছে আমি দিব এ। এ দেওয়ার পরে আমি এটাকে সেভ করব। এবারে সফটওয়্যারের এই অংশটাকে আমরা ক্যান্সেল করে দিব। তো আমি দেখতে পাবো যে আমি যে এ ফাইলটা তৈরি করেছি, এই যে এ এ নামে একটি ফাইল কিন্তু এখানে তৈরি হয়েছে। তো এ নামে যে ফাইলটা তৈরি হয়েছে এটাই আমাদের এখন প্রয়োজন, এটা দিয়ে আমরা কাজ করব। আমাদের যে এক্সেল ফাইলে ডেটাটা তুলেছিলাম এটার আর আমাদের এখন কোনো প্রয়োজন নেই।
তো এবারে অ্যানালাইসিস করার জন্য আমরা NTSYS এই সফটওয়্যারটিকে ওপেন করব। এই সফটওয়্যারটা ওপেন করার পর আহ, আমরা অ্যানালাইসিস করার জন্য প্রস্তুত। সফটওয়্যারটিকে কিন্তু ইনস্টল করার কোনো প্রয়োজন নেই, এটা ইনস্টল না করেই সরাসরি ব্যবহার করা যায়। এর জন্য সিমিলারিটি ডিসিমিলারিটি অ্যানালাইসিস করার জন্য আমরা এখান থেকে যে সিমিলারিটি এখানে ক্লিক করব, এখান থেকে এই যে কোয়ালিটেটিভ ডাটা এখানে ক্লিক করব, এখান থেকে আমরা ইনপুট ফাইল, এইমাত্র আমরা এ নামে যে ফাইলটা তৈরি করেছি সেই ফাইলটাকে আমরা এখান থেকে চুজ করব। সেজন্য আমরা যেটা করব, এখানে এর উপর ডাবল ক্লিক করব, এ ফাইলটা এখানে চলে আসবে। এবার কোএফিসিয়েন্ট আমরা জানি যে সিমিলারিটি ডিসিমিলারিটি অ্যানালাইসিস করার জন্য বেশ কিছু কোএফিসিয়েন্ট ইউজ করা যায়। এখানে এসএম আছে অর্থাৎ স্যাম্পল ম্যাচিং, এরপরে জ্যাকার্ড, এই দুইটা মেথডই সব থেকে বেশি ব্যবহৃত হয়। এরপরে সোরেনসেন ডাইস এই মেথডটাও বেশ ব্যবহৃত হয়। আপনার ডেটার সাথে যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে আপনি সেটা ব্যবহার করবেন। এক্ষেত্রে অ্যানালাইসিস করে ব্যান্ডের সাথে কিছুটা আপনি মিলিয়ে দেখতে পারেন যে ব্যান্ডগুলোর যেভাবে আছে আপনার ডেটাটা তার সাথে সিমিলার হয় কিনা, এটা আপনি দেখতে পারেন। তো এই যে বিভিন্ন কোএফিসিয়েন্ট এর একটা লিস্ট আমার কাছে আছে। এখানে কোএফিসিয়েন্টগুলোর নাম এবং তাদের রেফারেন্স এবং তাদের ইকুয়েশন দেয়া আছে। আপনি যেটা ব্যবহার করবেন সেটার রেফারেন্স এখান থেকে নিতে পারেন। আম, এরপরে যেটা করতে হবে, এখানে আউটপুট ফাইল হিসাবে আমি একটা ফাইলের নাম দিব। আমার যে অ্যানালাইসিস করব সেটা যে ফাইলে জমা হবে তার একটা নাম আমি দিব। এখানে আমি নাম দিলাম হচ্ছে বি দেওয়ার পরে আমি এখানে সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমি এখানে কম্পিউট বাটন প্রেস করব। কম্পিউট বাটন প্রেস করলে আমার ডেটা অ্যানালাইসিস কিন্তু হয়ে গিয়েছে। ডেটা অ্যানালাইসিস হয়ে গিয়েছে, শুধুমাত্র এখন আমার এটাকে আউটপুট করতে হবে। তো আমি আউটপুটটা একটু পরে করব, তার আগে আমি দেখাবো কিভাবে আমরা এখান থেকে ক্লাস্টারিং বা ডেন্ড্রোগ্রাম কনস্ট্রাক্ট করতে পারি। সেজন্য আমরা এখানে ক্লাস্টারিং এখানে ক্লিক করব, এখান থেকে SHN এখানে ক্লিক করব। এরপরে আমার চলে আসবে ইনপুট ফাইল এখানে আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এখান থেকে আমি এইটাকে নিব, এইমাত্র যেটা আমি তৈরি করলাম বিটাকে নেওয়ার পর আউটপুট ফাইলের নাম চাচ্ছে, এখানে আমি আউটপুট ফাইল হিসাবে আরেকটা ফাইলের নাম দিব, সেটা হচ্ছে সি দেওয়ার পর এখানে আমি সেভ দিব। সেভ দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব আচ্ছা, এখানে ইউপিজিএম এ দেয়া আছে, আপনি এখান থেকে যে কোনো মেথড ব্যবহার করতে পারেন। ইউপিজিএম এটা বেশি ব্যবহৃত হয়, আমি ইউপিজিএম এতে করব। আর এখানে তেমন কিছু পরিবর্তন করার নেই। এরপরে আমরা কম্পিউট দেব এবং ওকে দিব। ওকে দেওয়ার পর এই যে বাম কর্নারে একদম নিচের দিকে এখানে একটা রেড আইকন দেখা যাচ্ছে, এখানে আমি ক্লিক করব। ক্লিক করলে আমি দেখতে পারবো যে আমার ডেন্ড্রোগ্রাম কনস্ট্রাক্ট হয়ে গিয়েছে। তো এমন সমস্যা হয় মাঝে মাঝে যে আমার অনেকগুলো স্যাম্পল থাকে, তখন এক পেজে ডেন্ড্রোগ্রাম আসলে ডেন্ড্রোগ্রাম এক পেজে আসলে সেগুলো কিন্তু একটু হিজিবিজি কন্ডিশন তৈরি হয়, বোঝা যায় না। তো আমি সেক্ষেত্রে 2 পেজে বা 3 পেজে ভেঙে ভেঙে ডেন্ড্রোগ্রামগুলো দিতে পারি এবং পরবর্তীতে যখন পেপারে সাবমিট করব তখন ছবিগুলোকে জোড়া দিয়ে আমি পেপারে দিতে পারি। আর হচ্ছে এখানে যে স্যাম্পলের নামগুলো আছে এগুলোকে আমি বোল্ড করে দিতে পারি, এগুলোর ফ্রন্ট সাইজ বাড়াতে পারি। তো আমি সেটা দেখাচ্ছি। এই জন্য আমরা রয়েছে অপশনে এসে আমরা এই যে প্লট অপশনে আসব। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এই ঘরটা, এখান থেকে আমরা আহ, এক পেজে কয়টা স্যাম্পল দিব আহ, সেটার সংখ্যাটা ডিফাইন করে দিব, তাহলেই প্রতি পেজে ওই সংখ্যক ডেন্ড্রোগ্রামের চিত্র চলে আসবে। তো আমি এখান থেকে এক পেজে আমার 15টা আছে, আমি যদি কমিয়ে 8টা করি আমি দেখতে পারবো আমি যত কমাচ্ছি পিকচারেও কিন্তু ছবির সংখ্যা তত কমে আসছে। তো এখানে আমি এক পেজে 8টা দিলাম, এক পেজে 8টা দিলাম মানে আমার যেহেতু 15টা, তার মানে অন্য পেজে কিন্তু 7টা চলে গিয়েছে। তো এখানে আমি ওকে দিব। ওকে দিয়ে আমি এই যে আবার এখান থেকে সেভ অ্যাজ মেটা ফাইল এই ফার্স্ট পেজটা সেভ করব। এরপরে আমি যেটা করব আবার অপশনে যাব, এখান থেকে প্লট অপশনে গিয়ে আমি এই যে এখানে 2 নাম্বার পেজে কি আছে সেটা দেখার জন্য এই যে উপরের এই বাটনটাকে আমি ক্লিক করব। এই যে আমার 2 নাম্বার পেজে যে ডেন্ড্রোগ্রামের যে অংশটা রয়েছে সেটা আবার শো করবে। সেখানে আমি আবার ওকে প্রেস করব। ওকে প্রেস করে এখান থেকে এই যে সেভ অ্যাজ মেটা ফাইল এখান থেকে আমি এটাকে সেভ করে নিব। সেভ করার ক্ষেত্রে আমার যেটা করতে হবে, এখানে দেখা যাচ্ছে যে সি ড্রাইভে দেখাচ্ছে, সি ড্রাইভে সেভ করলে আমরা এটা পাবো না খুঁজে। এখান থেকে আমরা ড্রাইভটা যে ডেস্কটপ করে দিব, ডেস্কটপ করে দিয়ে তারপরে এখান থেকে আমরা সেভ করব। তো এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আহ, আমার যেহেতু এক পেজেই চলে এসেছিল জিনিসটা, আমি এক পেজেই দেখাচ্ছি। এখন এইগুলোর ফ্রন্ট সাইজ এবং বোল্ড করে দিব, সেটার জন্য আমাদেরকে এই যে অপশনে যেতে হবে, আবার ওই যে প্লট অপশন থেকে এই ফেনোগ্রামে আসবো আমরা।
ফেনোগ্রামে আসলে আমরা এখান থেকে এই যে ফ্রন্ট সাইজে আমরা হচ্ছে ফ্রন্টে চলে যাব, ফ্রন্টে চলে যেয়ে আমরা এখান থেকে ফ্রন্টের স্টাইলটা আমরা চেঞ্জ করতে পারি, এখান থেকে আমরা যে বোল্ড করে দিতে পারি, তারপরে ফ্রন্ট সাইজ বাড়াতে পারি। আমি এখানে 16 দিলাম এবং ওকে প্রেস করলাম, এই যে ফ্রন্ট সাইজ বেড়ে গেছে এবং এগুলো কিন্তু বোল্ড হয়ে গেছে। এরপরে আমরা যদি চাই যে আমরা ডেন্ডোগ্রামটাকে উল্টে দেব, সেটাও আমরা করতে পারি। এই অপশনে আসবো, অপশনে এসে রিভার্স এক্স এক্সিস, এখানে আমরা একটা জাস্ট ক্লিক করব, এটা কিন্তু উল্টে গেল একদম। এটা আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ উল্টে গেল। আগে আহ, যে দিক থেকে শুরু হয়েছিল এখন তার অপোজিট ডিরেকশন থেকে এটা শুরু হচ্ছে। আপনার সুবিধা অনুযায়ী আপনি সেটা করে নেবেন। এরপর আমরা ওকে দিয়ে সেভ করে নেব। তো এটা হয়ে গেল আমার ডেন্ড্রোগ্রাম কনস্ট্রাকশন। এবার হচ্ছে আমি বলেছিলাম যে ডেটাটা অ্যানালাইসিস করেছিলাম, যে সিমিলারিটি ম্যাট্রিক্সটা আমরা অ্যানালাইসিস করেছিলাম, সেটার ডেটাটাকে আমি আউটপুট করে দেখাবো। আউটপুট করার জন্য আমাকে আউটপুটে যেতে হবে। এখান থেকে যে আউটপুট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ইনপুট ফাইলে আমরা ডাবল ক্লিক করব। ক্লিক করার পর আমরা অ্যানালাইসিস করে যে ফাইলটা তৈরি করেছিলাম, এই যে বিটাকে আমরা ইনপুট করে নিব। এরপরে পেজ উইডথ হবে হচ্ছে আমার যতগুলো স্যাম্পল আছে তার 10 গুণ। কেননা আমরা যতগুলো স্যাম্পল আছে তার 10 গুণ যদি আমরা না দেই, তাহলে কিন্তু আমার পেজ ব্রেক হয়ে যাবে, ডেটাটা সবগুলো এক পেজে আসবে না, কিছু ডেটা উপরে আসবে, কিছু ডেটা তার নিচে আসবে। তো আমার 15টা স্যাম্পল, এক্ষেত্রে আমি এখানে পেজ উইডথ হচ্ছে আমি 150 করে দিলাম। এরপর আমি এই কম্পিউট দেব। কম্পিউট দেওয়ার পর আমার এই যে এখানে যে দ্বিতীয় আইকনটা আছে এখানে ক্লিক করব, এবং ক্লিক করার পর একদম নিচের দিকে বাম কর্নারে একটা মিনিমাইজ করা একটা উইন্ডো দেখতে পারবো। এই মিনিমাইজ করা উইন্ডোটা আমরা ম্যাক্সিমাইজ করলেই আমরা দেখতে পারবো যে আমাদের ডেটাগুলো কিন্তু এখানে চলে এসছে। তো এটাই আমাদের মূল ডেটা। এটাকে আমরা একটু বোঝার জন্য যদি বলি যে এখানে আসলে সবার সাথে সবার সিমিলারিটি দেখানো হয়েছে। এখানে যে 15টা স্যাম্পল ছিল, 15টা স্যাম্পলের সাথেই 15টা স্যাম্পলের সিমিলারিটি দেখানো হয়েছে। সেটা আমি কিভাবে বুঝবো? সেটা বোঝার জন্য দেখুন যে প্রথমে আমি যদি যে কোনো একটা স্যাম্পলের কথা চিন্তা করি, আমি যদি বলি যে S5 এর সাথে S10 এর সিমিলারিটি কতটুকু, তাহলে আমি যেটা করব হচ্ছে সেক্ষেত্রে আমি হচ্ছে এই যে S5-এ চলে আসবো। এই যে S5-এ এসে আমি কি করব, S10-এর সাথে সেটার সম্পর্ক দেখব। তো আমার এই যে S10 থেকে আমি চলে আসবো S5-এ। এই তো S10, এখানে S10 এবং S5 এখানে চলে আসবো। এখানে চলে আসার পর আমি এখানে দেখতে পারবো যে এখানে একটা ভ্যালু দেয়া আছে 0.6190। এটাকে যদি আমি শতকরায় প্রকাশ করি তাহলে হবে 61.9। এর মানে হচ্ছে S10 এবং S5 এর মধ্যে সিমিলারিটিটা হচ্ছে 61.9%। এইভাবেই আমরা হচ্ছে ডেটাগুলোকে রিড আউট করব। তো দেখাচ্ছি যে ধরি যে P1 এর সাথে P1 এর কি সম্পর্ক, P1 তো আসলে একই স্যাম্পল, তাহলে এদের মধ্যে সিমিলারিটি কি হবে, 100% হবে। তো এখানে আমরা 1 দেখতে পাচ্ছি, অর্থাৎ এটাকে শতকরায় প্রকাশ করলে 100 হবে। এভাবে এখান থেকে ডেটাটাকে আমরা রিড করব। কপি করে রাখার জন্য এটাকে আমরা হচ্ছে কপি সিলেক্ট করে আমরা এখান থেকে এডিটে এসে এখানে কপি, এরপরে যেটা করব আমরা হচ্ছে একটা টেক্সট ফাইলে এটাকে আমরা ট্রান্সফার করে দিব। এমএস ওয়ার্ড ফাইলে যদি আমরা ট্রান্সফার করি তাহলে কিন্তু অ্যালাইনমেন্ট ঠিক থাকবে না। এই জন্য আমরা এটাকে একটা টেক্সট ফাইলে পেস্ট করে দেব। আমি দেখতে পারবো যে অ্যালাইনমেন্ট কিন্তু ঠিক আছে। এরপরে এখান থেকে বের হওয়ার সময় আমরা সেভ দিয়ে দেব। এবার আবার আমরা সফটওয়্যারে চলে যাই। এবার আমরা দেখলাম যে কিভাবে আমরা সিমিলারিটি ডিসিমিলারিটি অ্যানালাইসিস করা যায়। তো সিমিলারিটিটা আমরা দেখিয়েছি, ডিসিমিলারিটিটা কিভাবে করা যায়। ডিসিমিলারিটির ক্ষেত্রে এই যে ডেটাটা আমি পেস্ট করলাম সেটাকে আরেকবার একটু দেখাই। ডিসিমিলারিটির ক্ষেত্রে এখানে যে ভ্যালুগুলো আছে সবগুলো ভ্যালুকে যদি আমরা 1 থেকে মাইনাস করি তাহলে এটা ডিসিমিলারিটিতে কনভার্ট হয়ে যায়। তো আপনি সিমিলারিটিতে দেখান আর ডিসিমিলারিটিতে দেখান, বিষয়টা একই, তেমন কোনো পার্থক্য নেই। আর আমি সিমিলারিটিতে করি আর ডিসিমিলারিটিতে করি, আমার ডেন্ডোগ্রামে কোনো পার্থক্য হয় না। ডেন্ডোগ্রামটা ওই একই থাকে, কারণ ডেটাটা একই, শুধুমাত্র সিমিলারিটি এবং ডিসিমিলারিটি, কিন্তু স্যাম্পলগুলোর মধ্যে যে ডিস্টেন্স সেটা কিন্তু একই থাকে, এই জন্য ডেন্ডোগ্রামের কোনো পার্থক্য হয় না। আমরা কিভাবে ডিসিমিলারিটিতে কনভার্ট করব, আসলে প্রতিটা ভ্যালু যেখানে আছে এগুলোকে 1 থেকে মাইনাস করলে ডিসিমিলারিটি হয়ে যায়। তবে পেপারে এরকম সিমিলারিটিতে দেখানো হোক ডিসিমিলারিটিতে দেখানো হোক সেটা কোনো বিষয় না, যেহেতু এই সফটওয়্যার সরাসরি সিমিলারিটিতে কনভার্ট করছে তো পেপারে সিমিলারিটি দিয়ে দেওয়া ভালো। কোনো কোনো সফটওয়্যার আছে শুধুমাত্র ডিসিমিলারিটিতে কনভার্ট করে, একই জিনিস ডেন্ডোগ্রাম ওই একই থাকে। তো এটাকে ডিসিমিলারিতে কিভাবে কনভার্ট করবেন সেটা যদি আমি একটু দেখাই। আমি যে কোনো একটা
স্যাম্পল থেকে দেখাতে পারি। যদি আমি মনে করি যে এই যে এই স্যাম্পল এই ডেটাটাকে আমি ডিসিমিলারিতে কনভার্ট করব, তো এখানে আছে 0.90, 2 ডিজিট আমি নিলাম 0.90, এটাকে আমি 1 থেকে মাইনাস করব। 1 থেকে মাইনাস 0.90 মাইনাস করলে হয় 0.1 হয়। তো 0.1কে শতকরায় প্রকাশ করলে সেটা হয় 10%। তার মানে এই ডেটাটার ভ্যালু হচ্ছে 10%, বা এই যে আমার হচ্ছে S12 থেকে S14 এবং S14-এর ডিসিমিলারিটি হচ্ছে 10%, আর এখানে দেখানো হচ্ছে সিমিলারিটি, সেটা হচ্ছে 90%। এই হচ্ছে পার্থক্য, তবে ডেন্ডোগ্রাম একই থাকে। এবারে আমরা জেনেটিক ডিসটেন্সটা ক্যালকুলেট করব। জেনেটিক ডিসটেন্স ক্যালকুলেট করার জন্য আমরা এই যে সিমিলারিটি এখানে যাব, এখান থেকে জেনেটিক ডিসটেন্স এখানে ক্লিক করব, এখান থেকে ইনপুট ফাইলে ডাবল ক্লিক করব, সেখান থেকে আমরা এই যে প্রথমে যে আমার ডেটা 10 দিয়ে আমি যে ডেটাটা তৈরি করেছিলাম এটাকে আমি ইনপুট করব। এবার কোএফিসিয়েন্টের ক্ষেত্রে এখানে বেশ কিছু কোএফিসিয়েন্ট আছে। এই নি 1972 এবং এই জে অ্যান্ড সি, এই দুইটাই সব থেকে বেশি ব্যবহৃত হয়। আর এই দুইটা ছাড়া যদি আমি অন্য কোনো কোএফিসিয়েন্ট এখান থেকে ব্যবহার করতে চাই, তো সেক্ষেত্রে আমার কাছে এক্সট্রা কিছু ডেটা চাবে, সেগুলোকে আলাদাভাবে তৈরি করতে হয়, সেটা প্রয়োজন নেই আমি মনে করি। এই নি 1972 এবং জে অ্যান্ড সি এটাই সব থেকে বেশি প্রেফার করা হয়, এবং এখান থেকে আমরা যে কোনো একটা মেথড সিলেক্ট করে দিলাম। আমি নি 1972 এটা দিয়ে দিলাম, এবং আউটপুট ফাইল হিসাবে আমাদেরকে একটা ফাইল দিতে হবে। তো আমি এটার নাম দিলাম, আউটপুট ফাইলটার নাম দিলাম হচ্ছে দেওয়ার পরে এখান থেকে আমি এই যে সেভ সেভ দিলাম, এবং এই কম্পিউট আমার জেনেটিক ডিসটেন্সও ক্যালকুলেট হয়ে গেছে। তো ক্যালকুলেট করা ফাইলটাকে আমি আউটপুট করা দেখাবো, তার আগে আমি এখান থেকে একটা ডেন্ডোগ্রাম তৈরি করি। এই জন্য আমরা ক্লাস্টারিংয়ে যাব। ক্লাস্টারিং থেকে আমি আগে ইউপিজিএমে করেছিলাম SHN, এখান থেকে আমি এবার একটু নেইবার জয়নিংটা করে দেখাই। আমি ইনপুট ফাইলে আসবো। ইনপুট ফাইলে সেই মাত্র আমরা অ্যানালাইসিস করে যেটা পেয়েছি সেটা হচ্ছে এই ইটাকে আমরা হচ্ছে এখানে ইনপুট করব, এবং আউটপুট ফাইল হিসাবে আরেকটা ফাইলের নাম আমি দিলাম, সেটা দিলাম আমি এফ দিয়ে আমি হচ্ছে সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখানে আমি আবার হচ্ছে ওই যে কম্পিউট করে দিব। তো এখান থেকে আপনি কম্পিউট করার আগে ওয়েটেড না আনওয়েটেড সেটা ঠিক করে দিতে পারেন, যা আছে তাই রাখছি আমি। এখান থেকে আমি কম্পিউট দিয়ে দিলাম। কম্পিউট দিলে এই যে বাম পাশে একটা লাল আইকন দেখা যাচ্ছে কর্নারে, এটাকে ক্লিক করলে এই যে নেভার জয়নিং ডেন্ডোগ্রাম কিভাবে সেভ করতে হয়, কিভাবে বেশি স্যাম্পল হলে সেটাকে ভেঙে 2-3 পেজে আনতে হয়, কিভাবে ফ্রন্ট সাইড চেঞ্জ করতে হয় সেটা আমি দেখিয়েছি, সেটা আর দেখানোর প্রয়োজন নেই। এবার ডেটাটাকে আউটপুট করব। ডেটাটাকে আউটপুট করার জন্য আমরা এই যে আউটপুট ফাইল এখানে যাব, এখান থেকে যে আউটপুট এখানে আমরা ক্লিক করব, আউটপুট ফাইল এখানে ডাবল ক্লিক করব, এখান থেকে আমরা যে আউটপুট ফাইলটা তৈরি করেছি সেটা, অর্থাৎ ফাইলটাকে আমরা নিব। নেওয়ার পরে এখানে পেজ উইডথ হবে 10 গুণ, যতগুলো স্যাম্পল তার 10 গুণ। আমার 15টা স্যাম্পল, আমি 150 দিলাম। এবার কম্পিউট করার পরে সেকেন্ড আইকন এখানে ক্লিক করতে হবে, এখান থেকে এই যে মিনিমাইজ হওয়া উইন্ডোটা ম্যাক্সিমাইজ করব। আমি দেখতে পাচ্ছি এখানে জেনেটিক ডিসটেন্সেরও ডেটা দেয়া আছে। তো এই ডেটাগুলোকে কিভাবে পড়তে হয় সেটা আমি আগের অংশে দেখিয়েছি, তবে তারপরে এখান থেকে আমি একটা র্যান্ডম স্যাম্পল যদি দেখাই, সেটা আমি দেখতে পারবো যে S6-এর সাথে আমি যদি চিন্তা করি S4-এর জেনেটিক ডিসটেন্সটা কতটুকু, তাহলে S6 থেকে আমি চলে যাব S4-এ। এই তো S4-এ আমি চলে আসছি, এখানে আছে 0.47, অর্থাৎ S4 এবং S6-এর মধ্যে জেনেটিক ডিসটেন্স হচ্ছে 0.4763। এটাই হচ্ছে জেনেটিক ডিসটেন্স। এখানেও নিজেদের সাথে কিন্তু ডিস্টেন্স সবসময় 0 হয়। একই স্যাম্পল, তাদের নিজেদের মধ্যে ডিস্টেন্স সব সম্পূর্ণ 0 হয়। যেমন P1 এর সাথে P1, অর্থাৎ একটা স্যাম্পল, এদের মধ্যে তো ডিস্টেন্স থাকবে না, এই জন্য কিন্তু 0। তো এটাকে কপি করার পদ্ধতিটা আমি দেখিয়েছি আগের অংশে, যে আমরা সিলেক্ট করে এডিট থেকে আমরা কপি, তারপর একটা টেক্সট ফাইলে কপি করব।